আগাইতে দেন, আমি আগাইতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে আশা করতেছি যে আপনাদের একটা বেসিক বিষয় আসা হয়ে গেছে। একটা HTML ফাইল কিভাবে তৈরি করবেন, ফাইলটা কিভাবে রান করবেন, HTML এর যে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা আসলে কিভাবে বুঝতে পারে যে এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। এগুলো সবকিছু ব্রাউজার আগে থেকে বলে দেওয়া আছে, তাই না? না ভুল জি বললাম? ভাই। তাহলে যদি আপনাদেরকে কখনো কেউ জিজ্ঞেস করে যে HTML এর সার্ভারের নাম কি? ব্রাউজার। HTTP কি? HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ব্রাউজার। আমরা কিন্তু এই ব্রাউজার কথাটা ব্রাউজার বারবার বলার চেষ্টা করতেছি। শুধু ব্রাউজার বললে হবে না, সকল ব্রাউজারই হচ্ছে HTML এর সার্ভার। যখন ব্রাউজার তৈরি করা হয় তখন ব্রাউজারের ভিতরে HTML এর মানেগুলো আগে থেকে বলে দেওয়া থাকে। সো এই জন্য যখনই আমি ব্রাউজারে রান করি তখনই সে কোডগুলো রিড করতে পারে এবং ওই কোডগুলোর আন্ডারে রেজাল্টটা কি হবে সেটা বলে দিতে পারে। তো আমাদের এই বেসিক জিনিসগুলা বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু আমরা বুঝতে পারছি। এখন যদি কোনো একটা জিনিসের দরকার হয় সেটা আমরা আশা করতেছি, আমার বিশ্বাস যে আপনারা সেটা গুগল করে ওটা বের করে আপনার এই কোডটুকু লিখতে পারবেন, এই HTML এর জিনিসগুলা লিখতে পারবেন। মানে অন্তত গুগল করার মতো একটা ব্যাপার-স্যাপার হইছে। কোনো কিছু একটা যদি HTML ট্যাগ লাগে সেটা আপনি পারবেন। তো আমরা দেখছিলাম যে ওয়ার্ল্ডের যে ১ম ওয়েবসাইটটা সেটার ডিজাইনটা কিন্তু শুধু HTML দিয়ে করা। তো ঐরকম একটা HTML দিয়ে ওয়েবসাইট করলে এখন আর ক্লায়েন্ট খাবে না। তাকে কি করতে হবে? যেমন আমরা তো নিজেরা অনেক সুন্দর, কিন্তু তারপরে আমরা যখন বাসার বাইরে যাই একটু সোনো পাউডার লাগাই না, একটু মেকআপ করি, কারণ নিজেকে একটু সুন্দর প্রেজেন্ট করার জন্য। তো আমাদের ওয়েবসাইটটা যেটা আমরা শুধু HTML দিয়ে ডিজাইন করতেছি সেটাকে আরেকটু সুন্দর করার জন্য আমাদের আসলে একটু CSS দরকার। তো আমাদের প্রত্যেকদিন আমরা কাজ করি কোথায়? এই যে ব্যাচ 5 যে ফোল্ডার তৈরি করছিলাম এখানেই তৈরি করব। তো এখানে গিয়ে বা আমি আজকে একটা কাজ করি, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আছে কিনা আমার কাছে দেখি একটু। নোটপ্যাড প্লাস প্লাস নাই, ঠিক আছে। আচ্ছা নোটপ্যাডই করি, সমস্যা নেই, একটু কষ্ট হবে আমার আর কি, এটা তো কাজ করে ইউজ তো না আমি। তবে আপনারা যারা বিগিনার তারা আপনারা এখনো পর্যন্ত নোটপ্যাডে ইউজ করেন, এটা আপনাদের রেজাল্টটা দিবে আসলে, ঠিক আছে। তো আমরা কাজ করতে যাচ্ছি যে HTML দিয়ে কাজ করব, HTML দিয়ে কাজ করব। এরপরে একটা জিনিস দেখাই যায়, সেটা হচ্ছে আচ্ছা এটা শুরু করি, HTML-টা আমি শেষ করি। HTML এটা আমি শেষ করলাম। এই HTML এর মধ্যে কয়টা পার্ট থাকে? দুইটা। দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড। এখন অনেকে বিরক্ত হচ্ছে যে এক কথা প্রত্যেকদিন শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগতে হবে ভাই, কিছু করার নাই। অনেকে এটাই পারতেছে বলে মনে হচ্ছে না। এরপর একটা থাকে কি বডি, তবে এটা বডিটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। এটা হলো HTML এর একটা বেসিক স্ট্রাকচার। আমি এখানে একটা কি করতে পারি, টাইটেল দিতে পারি, TITL টাইটেল ট্যাগটা দিতে পারি এবং এখানে লিখলাম হচ্ছে HTML ক্লাস দিলাম। যদি টাইটেল ট্যাগ না থাকে তাহলে টাইটেল কি শো করে জানো? যদি আমি টাইটেল ট্যাগটা না দেই তাহলে টাইটেল কি শো করবে? ফোল্ডারের নাম শো করবে। ফোল্ডারের নাম না, এই ফাইলটার নাম শো করবে। ডিফল্ট ভাবে ফাইলটার নাম শো করবে। এখন আমি কি করব, ফাইলটাকে কি করব, সেভ করব না। এই যে সেভ, কোথায় সেভ করব আমি? ওই যে প্রত্যেকদিন যেখানে করি ব্যাচ 5 সেটার ভিতরে এই যে HTML, এটার মধ্যে আমি HTML না, আমি আজকে একটা CSS নামে একটা ফোল্ডার তৈরি করি। ব্যাচ 5 এর ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করব, নাম হলো CSS। এই CSS এর ভিতরে সবাই VS কোড ইউজ করতে পারে, আপনি VS কোড দিয়ে গেলে ভালো হতো। না, VS কোড ইউজ করতে অনেকেই পারে, দুই একজনও পারে না। আমি কেন দেখাচ্ছি যে যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি নোটপ্যাড ইউজ করেন, তাহলে আপনি প্রত্যেকদিন টাইপ করতে করতে জিনিসগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনি VS কোড ইউজ করেন, PHP স্ট্রং ইউজ করেন, আমার কোনো আপত্তি নাই। আমি এখানেও VS কোড ইউজ করব, বাট সেটা আমি এখন ইউজ করতেছি না। আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে যেটা HTML ফাইল, এই জন্য আমি দিলাম .html, এটা দিলাম। ফাইলটা আমার সেভ হয়ে গেল। ফাইলটা আমাকে রান করার জন্য কি করতে হবে, এই যে CSS ফোল্ডারের ভিতরে, ও এই টেক্সট ফাইলটা চলে আসে, তাই তো? হ্যাঁ, ওই যে SYTML এই জন্য দেখেন ফাইল নামটা যখন আমি ভুল করলাম
তখন কি আছে এখানে? কোনো ব্রাউজারের আইকন শো করতেছে? না, শো করতেছে না। ব্রাউজার এখনো শো করতেছে না। আমি তো আবার এটা ফাইলটা সেভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে HTML। এখন যদি আমি এটা দেখি তাহলে দেখেন এই যে ব্রাউজারের আইকনটা শো করতেছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হওয়ার কথা। আচ্ছা, ওপেন হতে থাকুক। তো এটার মধ্যে আমাদের HTML এর বেসিক বৈশিষ্ট্যটা কি আসলে? আমি যদি এখানে একটা হেডিং ট্যাগ দেই H1 দিয়ে শুরু করলাম এবং এটা কি করলাম H1 দিয়ে এটা আমি শেষ করলাম এবং এখানে আমি লিখলাম হচ্ছে কি লিখবো, দিস ইজ HEADNG হেডিং ট্যাগ। আচ্ছা, ওটা ওপেন হয়েছে সম্ভবত VS কোডে। আচ্ছা, VS কোড থেকে যদি রান করতে চাই গো, এখান থেকে করার দরকার নেই, VS কোড দরকার নাই, VS কোডটা অফ করি। আমার এক্সটেনশনটা পাই নাই। হায় রে, পিসি তো এরকম হলো কেন? save as home.html all দিলাম। এখন এটা দেই যদি, এক্সটেনশনটা পাচ্ছে না। আমার এখানে মনে হয় কিছু একটা ঘটনা ঘটছে। আমি যদি ওপেন উইথ ক্রোমে দেই তাহলে এখানে আমি পাবো। দেখেন, এটা কিন্তু HTML এর স্বাভাবিক বৈশিষ্ট্য। এটা হলো HTML এর স্বাভাবিক বৈশিষ্ট্য যে আপনি H1 ট্যাগের মধ্যে কোনো কিছু লিখবেন, সেই লেখাটা এরকম ব্ল্যাক কালার দেখাবে, এবং এটার হাইটটা এরকম হবে। এটা হলো স্বাভাবিক একজন বৈশিষ্ট্য। এখন একে যদি আপনি টানা হিসরা করতে চান, এর কালারটা চেঞ্জ করতে চান, একে ছোট করতে চান, বড় করতে চান, যা ইচ্ছা করতে চান, সেটা করার জন্য আমাদের দরকার হচ্ছে CSS। তার জন্য কি দরকার আমাদের? CSS। তাহলে CSS-টা কি করে আসলে? আমরা যখন প্রথম ক্লাসের কথা বলছিলাম যে CSS-টা আমরা কি করি, আমরা প্রেজেন্টেশনটা সুন্দর করি, ওয়েব কন্টেন্টের প্রেজেন্টেশনটাকে আমরা সুন্দর করি। কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া, মেকআপ করি আর কি। মেকআপ করি, রাইট। CSS-টাতে আমরা আমরা মেকআপটা করি আর কি। আমরা হচ্ছে প্রেজেন্টেশনটাকে সুন্দর করার জন্য এটা ইউজ করি। এমন না যে CSS ছাড়া আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। আমরা এর আগেও দেখছি পৃথিবীর প্রথম ওয়েবসাইটটা কেমন ছিল। তো যাই হোক, আমরা সৌন্দর্য বাড়াবো। এখন এটাকে কিভাবে আসলে সৌন্দর্যটা বাড়ানো যায়? আপনি বিভিন্ন ভাবে মেকআপ করতে পারেন না? বাসায় করতে পারেন, আপনি বিউটি পার্লারে করতে পারেন, করতে পারেন না? পারে। তাহলে আমরা এটাকে বিভিন্ন ভাবে মেকআপ করতে পারি। তো এখানে মেকআপ করার পদ্ধতি আছে তো তিনটা। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। এক নাম্বার হচ্ছে ইনলাইন CSS। এক নাম্বার কি বললাম? ইনলাইন সিএসএস। ইনলাইন CSS। যখন আমি ইনলাইন বলতেছি লাইনের ভিতরে। তখন বুঝতে পারতেছি ওই লাইনের ভিতরে। আমরা এই যে একটা H1 ট্যাগ আছে, এই H1 ট্যাগের মধ্যে যদি কোনো স্টাইল দিতে চাই এবং সেটা যদি ইনলাইন CSS ইউজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই লাইনের ভিতরে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, STYLE, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটার নাম কি? অ্যাট্রিবিউট। এরপর ইকুয়াল দিলাম, এরপরে সিঙ্গেল কোটের সাথে ডাবল কোটেশন দিলাম। তাহলে স্টাইলটা কি? এটা অ্যাট্রিবিউট। এরপরে
আপনাকে যেটা দিতে হবে, কি দিতে হবে? প্রপার্টিজ দিতে হবে, ভ্যালু দিতে হবে। আমি চাচ্ছি যে কালার দিব, COLOR, কালার। এটা হলো প্রপার্টিজ। কি এটা? প্রপার্টিস। এরপরে কোলন দিব, কোলন দিয়ে এর ভ্যালু সেট করে দেব। দিলাম হচ্ছে RED, রেড। এখন যদি আমি রিলোড দেই, কালার রেড হইছে? জি জি ভাইয়া। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই তিনটা জিনিস কি কি বলেন তো, কোনটার নাম কি? অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, কালারটা হচ্ছে প্রপার্টিস, হুম, আর রেটটা হচ্ছে ভ্যালু। 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 রেড, এটা কার ভ্যালু? এটা কালারের কালারের ভ্যালু, কালারের ভ্যালু, প্রপার্টিজ এর ভ্যালু। প্রপার্টিজ, প্রপার্টিজের ভ্যালু, প্রপার্টিজ, প্রপার্টিজ মানে কি? সম্পত্তি। সম্পত্তি। এখন সম্পত্তি কি শুধু একই টাইপের সম্পত্তি হয় কিনা? সম্পত্তি বলতে তো অনেক কিছু দ্বারা বোঝাইতে, তাই না? আমার টাকা পয়সা হয়তো অনেক থাকতে পারে, আমার সোনা দায়না অনেক থাকতে পারে, আমার জমি জমা অনেক থাকতে পারে, আমার মেধা, এটা একটা প্রপার্টিজ। তো বিভিন্ন টাইপের প্রপার্টিজ। তো এখানে প্রপার্টিজের নাম দিবেন, আর সেই প্রপার্টিজের ভ্যালু কি সেটা আপনি বলে দিবেন। বুঝা গেছে? জি জি ভাইয়া বুঝতে পারছি। তো এই যে প্রপার্টিজ দিচ্ছেন আপনি, একটা এখানে একটা প্রপার্টিজ এড করছেন, একটা ভ্যালু দিচ্ছেন, তাই না? তো একটা লোকের, একটা মানুষের কি একটাই সম্পদ থাকতে পারে? যে আমার শুধু টাকা পয়সা আছে, আর কোনো সম্পদ থাকতে পারে না, সেই লোকটা মেধাবী হতে পারে না? জি তার মানে আরো একাধিক প্রপার্টিজ অ্যাড করার প্রয়োজন হতে পারে না? জি তাহলে আমি এখানে কি করব? সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়া মানে এটা একটা কাজ শেষ, এটা একটা প্রপার্টিজ। আমি আরো একটা দিব, হচ্ছে কি দিব? BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। COLOR, কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এটাও একটা কি প্রপার্টিজ। এটা দিলাম আমি হচ্ছে GRWN, গ্রিন। হইছে? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আপনি চাইলে আপনার ভিতরে একাধিক সম্পত্তি নিয়ে আসতে পারেন। সেটা কিসের মাধ্যমে করতে পারেন? আপনি এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে করতে হবে। যদি আপনি ইনলাইন, যদি আপনি বাসায় মেকআপ করতে চান, যদি আপনি বাসায় মেকআপ করতে চান, মেকআপ করার পদ্ধতিতে বললাম 3 প্রকার। এখানে 3 ভাবে মেকআপ করা যায়। এক নাম্বার হচ্ছে ইনলাইন CSS ইউজ করে। আরো 2 প্রকার আমি কিন্তু বলি নাই। তো ইনলাইন যদি হয় তাহলে কি করতে হবে? লাইনের মধ্যে এরকম স্টাইল দিতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমার আরো একটা কিছু একটা তৈরি করতেছেন, যে পি ট্যাগ তৈরি করতেছেন, ঠিক আছে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। তো এটা হলো একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমি যদি এখন রিলোড দেই, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য কি? যে লেখাগুলা এরকম শো করবে, তাই নাকি? জি ভাইয়া। আপনি যদি এখন একে কি করতে চান, টানা হিসরা করতে চান, বিভিন্ন কোনো কিছু দিতে চান, তাহলে কি করতে হবে? CSS ইউজ করতে হবে। এই CSS আমরা কতভাবে ইউজ করতে পারি? 3 ভাবে। 3 ভাবে। আমরা শিখতেছি এখন এক ভাবে, সেটার নাম কি? ইনলাইন সিএসএস। ইনলাইন। তো ইনলাইন করার জন্য আপনাকে কি করতে হবে? এই ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে আমাকে লিখতে হবে STYLE, স্টাইল। স্টাইলটা কি? এটা প্রপার্টি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট। ইকুয়াল। এরপরে আমাকে এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিলাম। দেওয়ার পরে আমাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু দিলাম কি? ফর এক্সাম্পল COLO, কালার, ইকুয়াল টু দিলাম হচ্ছে কালারটা কি? এটা প্রপার্টি। প্রপার্টি। আর এই প্রপার্টিতে ভ্যালু কি দিব? সাপোজ গ্রিন দিলাম। সেভ দেই না? গ্রিন আসছে তো। হয়েছে তো ভাইয়া। হইছে তো ভাইয়া। জি। হয়েছে। ও আচ্ছা, সরি, হইছে, আমি দেখতে পাচ্ছি না, সরি। তাহলে কি আমরা ব্যাপারটা কি কোনোভাবে একটু মাথায় নিয়ে আসতে পারছি কিনা? জি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। এখন আমরা নেক্সট পদ্ধতি দেখব। এটা তো আমরা একটা পদ্ধতিতে মেকআপ করতে পারলাম, আমরা আরো 2টা পদ্ধতি আমাকে শিখতে হবে। তার মধ্যে আরেকটা পদ্ধতি আছে হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল। এখন অনেকেই বলে না যেটা আমাদের ইন্টারনাল ইস্যু, মানে ইস্যু, এখানে আপনি কথা বলবেন না, মানে এটা আমাদের ফ্যামিলিগত একটা বিষয়। ব্যক্তিগত।
তো ফ্যামিলি বলতে কোনটা বোঝায়? এটা যদি এটাকে আমরা একটা পুরা ফ্যামিলি বলতে পারি না? জি তার মানে এটার ভিতরে যদি কোনো আপনি একটা জায়গাতে ইউজ করেন সেটা আমরা বলছি ইন্টারনাল। তো আমরা সব সময় যেটা করে থাকি এই যে হেড ট্যাগের ভিতর নিচে হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল একটা ট্যাগ ইউজ করতে পারি। STYLE স্টাইল একটা ট্যাগ ইউজ করতে হবে। এটা কি? STYLE স্টাইল ট্যাগটা আমাকে ইউজ করতে হবে। এই ট্যাগের ভিতরে আমরা সিএসএস গুলা লিখতে পারি। এখন এখানে তো সিএসএস আমরা লিখবো, কিন্তু কোনটাকে কি সিএসএস দিব এটা আমি বুঝবো কিভাবে, তাই না? ধরতে হবে নাকি? জি ভাইয়া এখানে আমার কি আছে? একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, একটা হেডিং ট্যাগ আছে। তো আমি এই স্টাইলগুলো উঠাই দিলাম, আমি রিলোড দিলাম, নরমাল ব্যাপার স্যাপার। এখন যদি আমি এই h1 ট্যাগকে স্টাইল দিতে চাই, তাহলে আমাকে h1 কে আগে ধরতে হবে। তো এখানে ভাইয়া। ধরবো কিভাবে? আমি এখানে লিখবো h1। এটা দিয়ে আমি কি করলাম? H1 টাকে ধরলাম। ধরলাম। এই জন্য এটাকে বলা হয় সিলেক্টর। কি বলা হয় এটাকে? সিলেক্টরের পরে আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আপনাকে লিখতে হবে। কি লিখবো? সেম জিনিস লিখবো, COLOR কালার। এটা কি? একটা প্রপার্টিজ। এরপরে কোলন, এরপরে দিতে হবে আপনাকে ভ্যালু, RED রেড, এরপরে আপনাকে সেমিকোলন দেন। পাইছে? জি ভাইয়া। আপনি চাচ্ছেন আরো কি করার জন্য? আপনি চাচ্ছেন যে হচ্ছে F20 ফন্ট সাইজ, SIZE ফন্ট সাইজ 20 পিক্সেল। ছোট হয়ে গেছে নাকি দেখেন তো? এই ফন্টটা একটা ছোট হয়ে গেল না? জি 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 তাহলে এই H1টা কি বলতেছি আমরা? অ্যাট্রিবিউট হলো সিলেক্টর। অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট না? হ্যাঁ অ্যাট্রিবিউট তো হবে না, অ্যাট্রিবিউট তো ট্যাগের ভিতরে থাকলে হবে। সিলেক্টর সিলেক্টর। ভাই স্টাইল ট্যাগের ভিতরে H1 হচ্ছে যে সিলেক্টর। রাইট। এই H1টাকে আমরা বলতেছি সিলেক্টর। সিলেক্টর মানে কি? জি। সিলেক্ট করা। আমরা 20 জনের মধ্যে থেকে 2-4 জনকে সিলেক্ট করতে পারি না? জি জি ভাইয়া ভাইয়া। তো সেই সিলেক্টরটা আমরা কাকে আসলে স্টাইলটা দিতে যাচ্ছি? আমাদের এখানে তো P1 P ট্যাগও আছে, H1 ট্যাগও আছে। তো আমরা তো চাচ্ছি যে H1 ট্যাগকে স্টাইল দেওয়ার জন্য। তো এইজন্য আমাকে H1 কে আগে ধরতে হবে। এইজন্য আমি লিখলাম H1, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে আপনি প্রপার্টিজ দিবেন আর ভ্যালু অ্যাড করবেন, যত দরকার আপনি সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। এই H1 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যত প্রপার্টিজ এবং ভ্যালু দিবেন সবগুলা কার উপর ইফেক্ট করবে? H1 এর উপরে পড়বে। এখন যদি আমি এই P1 কে ধরতে চাই, আমার P1 কে করতে চাই, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে আসবো, লিখবো হচ্ছে P। তাহলে Pটা কি? এটা একটা সিলেক্টর। তারপর কি দিতে হয় এটাতে? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট একটা না দুইটা? দুইটা দিলাম। কারণ এটা একটা কি বলছি? এরিয়া বলে দিচ্ছি। এই পি থেকে ধরলেন এই পির এরিয়া কতটুকু? এখান থেকে এখান পর্যন্ত, তাই না? এই পি জি ভাইয়া। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যদি কিছু লিখেন তাহলে কি সেটা পি পাবে? জি না। পাবে না। তার মানে এই পির ভিতরে লিখতে হবে। আমি এখানে লিখলাম BACKGROUND ব্যাকগ্রাউন্ড, COLOR কালার, আমি বলে দিলাম রেড। পাইছে? জি ভাইয়া। ভাইয়া পাইছি। আমরা কি কিছুটা বুঝতে পারতেছি? জি জি তাহলে এখানে যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হয়? ইনলাইন। ইনলাইন সিএসএস। আর এটা কি বলতেছি আমরা? ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস।
ইনলাইন সিএসএস ইউজ করলে আমাদের কি সিলেক্টরের প্রয়োজন আছে? জি না না, কেন প্রয়োজন নাই? অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, প্রয়োজন নাই কেন? কারণ ইনলাইন ওটা তো আমরা একটাকে তো করতেছি। আমরা লাইনের ওটা তো ভিতরে আমরা শুধু নির্দিষ্ট ওটাকেই একটাকে- সিলেক্ট করতেছি, তাই না? ওটার ভিতরেই তো আমরা কাজ একটাকেই, করতেছি, তো একটাকেই। সিলেক্ট আবার কি করব? কিন্তু যেহেতু আমরা বাইরে কাজ করতেছি তো আমাকে ধরতে হবে, তো ধরতে হবে। এখন দেখেন কাহিনী, এই যে আপনি ধরছেন কি এখানে H1 না? জি ভাইয়া, এই H1 এর মধ্যে প্রপার্টিজ কয়টা আছে? দুইটা। দুইটা প্রপার্টিজ। তাহলে আপনার এই বডি ট্যাগের ভিতরে যতগুলা H1 থাকবে, যতগুলা আপনার H1 থাকবে সবগুলা কি এই কালার রেড এবং ফন্ট সাইজ 20 পাবে না? জি ভাইয়া পাবে। হবে। যতগুলা থাকবে সবগুলাই সেম জিনিস পাবে। এখন বুঝাইতে যদি পারছি? আমরা এখন যদি ভাই আমরা যদি চাই যে না, আমরা চাচির মধ্যে না, ওটা পরে চাই। এটা বুঝছেন কিনা আচ্ছা। সেটা বলেন। জি ভাইয়া বুঝতে এই পারছি। সোয়ানটা সিলেক্ট করা আছে। হ্যাঁ। তো যেটাকে আমরা সিলেক্ট করছি ওই ট্যাগ যদি 1000টা থাকে তাহলে 1000টা জায়গাতে ওই সেম জিনিসই পাবে। কোন জি। জিনিসটা পাবে? এই যে আপনি কালার দিচ্ছেন রেড আর ফন্ট সাইজ দিচ্ছেন 20, এতটুকুই পাবে। এই ব্যাকগ্রাউন্ড কালার তো আর H1 ট্যাগ পাবে না, পাবে? জি না, না, না। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি আপনি H1 টাকে দিতে চান তাহলে আপনি এটা কপি করে এখানে বসাই দেন, না, না, ওই তখন পাবে। ওই এরিয়ার মধ্যে বসাই দিতে হবে। হ্যাঁ এখন পাবে তো নাকি? হ্যাঁ, এখন পাবে। কথা বোঝা যাচ্ছে? জি। জি ভাইয়া, পুরো লাল হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে। দেখা না যাক, আপনি বুঝতে পারছেন সেটা বলেন, আপনার মাথায় জি ঢোকানো ভাইয়া। দরকার আমার। হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাদের মেকআপ করার পদ্ধতি দুইটা গেল, আর একটা আমরা শিখবো না আজকে, থাক বাদ দিলাম, দুইটাই শিখি। আর একটা আছে, নাম শুনে রাখেন, সেটা হলো এক্সটার্নাল। কি? এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল যখনই কথাটা আপনাকে বলতে যাচ্ছি বহিরাগত। তখন কি আপনি কিছু কথাটার মিনিং মানে বাংলা যদি একটু মনে করার চিন্তা করেন একটু, তাহলে কিছু কি বোঝা যাচ্ছে যে এক্সটার্নাল মানে বাহিরের কোন একটা জিনিস, বাইরে থেকে পার্লারে যেতে হবে ভাইয়া, বাহিরে কোন একটা জিনিস। Right. বাইরে থেকে মার্কা। বহিরাগত আপনাকে করতে হবে। ভাইয়া পার্লারে যেতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি একটা মেকআপ করব, সেটা আমার নিজে ঘরে করতে পারি, আমার বাড়ির ভিতরেও করতে পারি, আর একটা আমি পার্লারেও করতে পারি। তো এভাবে চিন্তা করতে পারি না? আমার নিজের ঘরে, আমি সেখানে করলাম, অথবা আমার বাড়ির মধ্যে কোন একটা জায়গাতে করলাম, অথবা আমি পার্লারে করলাম। এভাবে চিন্তা করতে পারি মনে রাখার জন্য। এগুলা আপনারা আবার সিরিয়াসলি কিছু নিয়েন না। হ্যাঁ, আবার হয়তো মাইন্ড টাইম করতে পারেন, যেটা আমাকে একদিন স্যার বলতেছিল, না, না। মহসিন লোক স্যার। আমি জানি না আপনাদের সাথে খুব বেশি আমার সবার ব্যাপারে জানি না, এই সুযোগটা হয় নাই। তো একদিন আমরা চতুর্থ ব্যাচ নিয়ে আমি তো একটু বেশি ফানি টাইপের কথা বলি, মানে কাজের থেকে অকাজের কথাগুলো একটু বেশি বলি, আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে। তো ভাইয়া 2 ঘন্টা ধরে কোড করাইলে আমরা কিছুই বুঝবো না, না আমাদের এগুলো ভাই, এখন কথা হচ্ছে যে এটাতে সমস্যাও আছে। তাই আমি অকাজের কথাগুলো বলতে বলতে আমি ওই যে হয়তো প্রেমের কথাটা মাঝে মধ্যে বলি, মানে এমনি এমনি তো কোনো কথা বলি না, আমি কোনো একটা লজিক বোঝানোর জন্য ওটাই বলি, এমনি এমনি তো আমি আসলে কিছু বলার বললাম। ভাইয়া, এগুলাতে বুঝাইলে আমরা বুঝি তো তাড়াতাড়ি। যেটা হয়েছে, এখন স্যার বলতেছিল যে আনোয়ার, এখানে আসলে বিভিন্ন লেভেলের মানুষ থাকে, সো কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় বা যায় না একটু চিন্তা করে বলো, আদারওয়াইজ হয়তো অনেকে মাইন্ড করতে পারে। যেমন এখানে আমি যতটুকু সম্ভব টিচার লেভেলে আছে, আমার থেকে অনেক সিনিয়র, অনেক ভালো প্রফেশনাল মানে আছে। এখন আপনারা, আমি জানি না আপনারা আমার বিভিন্ন কথায় মাইন্ড করেন কিনা, হয়তো দেখেন যে আমি এখানে অনেক জ্ঞানের কথাগুলো বলি, সেটা আমি দেখেন ওটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলি। এখন অনেকে এখানে হয়তো তারা একটু অনেক কিছু বেশি জানেন, অনেক আছে সেটা, তো ওই কথাগুলো হয়তো আপনি আবার আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, তো এই জন্য একটু এখন একটু ভয়ও লাগে সত্যি কথা বলতে, যে বলা ঠিক হবে কিনা। কিন্তু সমস্যা হচ্ছে যে কুকুরের লেজ যেমন বাঁকা, মানে সোজা হয় না, তা আমি আসলে চেষ্টা করতেছি, কিন্তু ওই যে সোজা সহজে হচ্ছে না আসলে, ওই গোটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, তবে আমি চেষ্টা করতেছি আর কি, নিজেকে একটু গুটাই নেওয়ার চেষ্টা করতেছি ধীরে ধীরে। বাট কেউ মাইন্ড করেন না প্লিজ, এটা আমি আগে একটু বলে রাখতেছি, এটা আমার অনেকদিন অভ্যাস হয়ে আসতেছে, সো আমি এভাবে একটু বলি আর কি। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কেউ মাইন্ড করবে না, ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখেন। হ্যাঁ, না না ভাই, এই ধরনের আমরা উদাহরণ এইভাবে যা দিলে ইচ্ছা বলেন বুঝতে ভাইয়া, পারবো সমস্যা না। নেই, হ্যাঁ আমরা ভাই, এনজয় করি আপনি আপনার বুঝতে বলেন। না সেটাই আমি বলে দিলাম, কেউ মাইন্ড না করতে না, পারে। আনোয়ার ভাই আপনার স্টাইল ঠিক আছে, চালিয়ে you. যান। ওকে, তাহলে আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে আর একটা আছে, সেটা হচ্ছে
এক্সটার্নাল সিএসএস, যেটা আমরা বললাম বাইরে কোন একটা জায়গাতে আমরা সিএসএস লিখবো, সেটা আমরা এই ফাইলে ইমপ্যাক্ট ফেলাবো। আমরা ওটাতে আজকে গেলাম না, আমরা এই দুটো নিয়ে কথা বলি। এখন আমাদের কাছে আছে হচ্ছে 3টা পদ্ধতি। আপনি এখন আপনার মধ্যে কোশ্চেন হচ্ছে 3টা পদ্ধতি আছে, আমি ইউজ করব কোনটা? জি ভাইয়া। 3টা পদ্ধতি যখন আছে, যেটা আমরা লাগে। ইউজ External, করব কোনটা? external. তো এটা নিয়ে এই জন্য হয় কি, আমরা ক্লাসগুলোতে এই আপনাদেরকে বিভিন্ন বাস্তবমুখী এক্সাম্পল গুলো আমার লাইফে যেগুলো ঘটে যায়, এই এক্সপিরিয়েন্স গুলো দিতে গিয়ে গল্পটা হয়ে যায় বেশি। এটা আবার কারো কারো একটু মনোক্ষুণ্ণ হয়। তো এই যে আমি যদি এটা আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝাই, তাহলে আমার মনে হয় আপনার মনের মধ্যে অনেক দিন পর্যন্ত লং টাইম লাস্টিং করবে থাকবে। জি তো এই ভাইয়া। জন্য চেষ্টা করতেছি। যেমন এই সিএসএস নিয়ে আমরা আমার গত লকডাউনে করোনার মধ্যে একটা প্রজেক্ট পাচ্ছিলাম। এটা বগুড়া একজন ক্লায়েন্ট, তার একটা ওয়েবসাইট বানাতে হবে, তো বিভিন্ন ছেলেপেলেকে সে ডাকছে, অনলাইনে ইন্টারভিউ নিচ্ছে। সে প্রজেক্টটা বুঝাই দিল, বুঝিয়ে দেওয়ার পরে সে বলতেছে যে কে কত টাকা বাজেট চাচ্ছেন, বা ও বলতেছে প্রজেক্ট সম্বন্ধে কারো কিছু জিজ্ঞেস থাকলে বলতে পারে। তখন আমি আসলে কি জিজ্ঞেস করব, তখন হঠাৎ করে আমি একটা জিজ্ঞেস করলাম যে আপনার এই ডিজাইনে ইনলাইন সিএসএস ইউজ করা যাবে কিনা। দেখেন এখানে একটা মানে ট্রিক্স খাটাইছি আমি। ক্লায়েন্ট তো আর আসলে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল বুঝবে না, বুঝবে? জি না। বুঝবে না। তো ক্লায়েন্টের মাথায় তখন আমার কথাটা ধরে গেছে। ক্লায়েন্ট বলতে কি ব্যাপার, কি কথা বলে, ইনলাইন মানে এই সিএসএস ইউজ করলে কি সমস্যা বা কি সমস্যা। উনি তখন বলতে কি কেন কি সমস্যা বলেন তো। আমি বললাম যে দেখেন ইনলাইন সিএসএস যদি আমি ইউজ করি তাহলে আমার কাজটা দ্রুত করতে পারবো আমি। আমার যেই লাইনে যেই জিনিসটা প্রয়োজন সেটা সেখানে আমি শুধু লাগাই দেব। আমার চিন্তা করার প্রয়োজন হচ্ছে না খুব বেশি, এরকম সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না খুব বেশি, আমার টেনশন খুব বেশি করা লাগতেছে না। যখন যেই লাইনে যেটা প্রয়োজন সেই লাইনে বসাই দিব। এটা ডেভেলপমেন্টে যারা ডেভেলপার তাদের জন্য ইজি। বাট যে এই সফটওয়্যারটা চালাবে তার জন্য পরবর্তীতে সমস্যা হবে। কি সমস্যা হবে? একটা ওয়েবসাইটে যত বেশি ইনলাইন সিএসএস থাকবে সেই সাইটটা তত বেশি স্লো হবে এবং সেই সাইটটা তত রেসপন্সিভ করাটা ডিফিকাল্ট হবে। বুঝাইতে পারছি জি আমি কি ভাইয়া। বলতেছি? তো জি, তখন স্যার। যখন আমি এইভাবে করে তাকে বুঝালাম তখন তার মধ্যে একটা ব্যাপার স্যাপার ঘটে গেছে। তখন সে আমাকে ধরে নিল সে আমি খুব বেশি পারি, কিন্তু আসলেই আমি তেমন কিছু পারতাম না। হ্যাঁ, তো তখন কাজটা আসলে এই কাজটা করার জন্য অনেকে বিভিন্ন অনেক বাজেট কম দিছে, কিন্তু আমি অনেক বিগ বাজেটে কাজটা পাইছিলাম। তো এটা মনে রাখতে পারেন যে আপনারা ইনলাইন সিএসএস ইউজ করলে আপনার কাজটা দ্রুত হবে বা আপনি সহজে কাজটা করতে পারবেন। বাট এটা ইনলাইন সিএসএস যত বেশি কম ইউজ করা যায় তত ভালো। তবে আপনি যে করবেনই না ব্যাপারটা এরকম না, আপনাকে অবশ্যই করতে হবে। অনেক জায়গা আছে যেখানে আপনি সামান্য একটু কোড লিখতে হচ্ছে ইনলাইন, সেটা আপনি লিখেন, কিন্তু পুরো ওয়েবসাইটটা আপনি ইনলাইন করেন না। আরেকটা জিনিস হচ্ছে এখন ইনলাইন আর এই ইন্টারনালের মধ্যে পার্থক্য বুঝছেন যে ইনলাইন করলে কি হবে, জি যত ভাইয়া। বেশি ইনলাইন করবেন সেই সাইটটা স্লো হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে সেটা আপনি রেসপন্সিভ প্রত্যেকটা হবে। রেসপন্সিভ করাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস খেয়াল করছেন, প্রত্যেকটা লাইনে লাইনে যদি আপনি এরকম ইনলাইন সিএসএস করেন, আমরা তো এখন 2 লাইনের এক্সাম্পল দেখাচ্ছি, প্রত্যেকটা লাইনে লাইনে যদি আপনি এরকম স্টাইল দেন কোডগুলো দেখতে কেমন লাগবে, আর কখনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা খুঁজতে আপনার কেমন লাগবে, ঘিজিবিজি হয়ে অনেক যাবে বেশি পুরো। ডিফিকাল্ট হয়ে ডিফিকাল্ট যাবে। হয়ে যাবে। তাহলে আপনি নিজেই কম্পেয়ার করতে পারতেছেন যে এই ইনলাইনের তুলনায় ইন্টারনালটা একটু গোছানো একটু ভালো, এই তো ইন্টারনাল। এখন আমরা যাই ইন্টারনালের সাথে এক্সটার্নাল যাই, ইন্টারনালের সাথে আমরা এক্সটার্নাল যাচ্ছি। এখন ইন্টারনাল দেখেন এই পেজের মধ্যে যে সিএসএস গুলো দিচ্ছেন সেটা শুধু এই পেজের ভিতরে পাচ্ছে না, জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু যদি আপনি এমন কিছু করতেন যে একটা সিএসএস ফাইল থাকবে যেই ফাইলের ভিতরে সকল সিএসএস আমি বসাই দেবো। আমার ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে 20টা পেজে আমি ওই একটা ফাইলের মধ্যে আমি লিখে দেবো। তাহলে যখনই আমার সিএসএস নিয়ে প্রবলেম হবে তখন আমি কোথায় যাব? সকল পেজ কি খুঁজবো আমি এখানে? জি না।
আমি ওই একটা পেজে গিয়ে খুঁজবো যে কোথায় কোন সিএসএস এর প্রবলেম হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে এটার তুলনায় আমরা এক্সটার্নালটা ইউজ করা ভালো না? জি ভাইয়া। আমরা পার্থক্য ধরতে পারতেছি? জি। আচ্ছা, এখন যদি পার্থক্য ধরতে পারি তাহলে আরেকটা জিনিস বলি, প্রায়োরিটি। প্রায়োরিটি বলতে যে এখানে 10 জন বা 30 জন ছেলেপেলে আছে, আমাকে কাউকে একটু বেশি পছন্দ হইতে পারে না, যে এই ছেলেটা একটু ভালো পারতেছে, তাকে একটু ফোকাসে আনতে পারি না? জি ভাইয়া। হতে পারে। যদি ফাউন্ডেশন থেকে আমাকে বলে যে একজন ক্যাপ্টেন নির্বাচন করতে হবে, তখন আমি কি করব? আমি কাউকে একজন প্রায়োরিটি সেট করে বলবো যে স্যার এই ছেলেটাকে আপনি দেখতে পারেন ক্যাপ্টেন হিসেবে বা কোন একটা কাজের জন্য, বলবো না? জি ভাইয়া। তাহলে আমি প্রায়োরিটি দিচ্ছি। এখন এটা আমি কেন বলতেছি যে আপনি মনে করেন যে এখানে আপনি কি দিচ্ছেন, H1 কালার কি দিচ্ছেন, রেড দিচ্ছেন না? এখানে কি দিচ্ছেন, কালার রেড। এখন এই জায়গাতে এখানে আমি দিলাম হচ্ছে STYLE স্টাইল। আমরা ব্যাপারগুলো তো ধরতে পারতেছি না, কি বলতেছি চেষ্টা করতেছি আমরা। জি ভাইয়া। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওই এক্সটার্নাল বিষয়টা আমরা শেষ করে যাই, হ্যাঁ, তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। তার আগে একটা কাজ করি, তাহলে আমরা এক্সটার্নাল যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। একটা ফাইল তৈরি করতে হবে। আমি যদি এই জায়গা থেকে, আমরা ফাইল তৈরি কিভাবে করব, এই যে ফাইল থেকে নিউ, এখানে আমি কিছু একটা লিখলাম, আমি ফাইলটা সেভ করে দিলাম। এখান থেকে আমি সেভ করলাম, ফাইলটা আমি সেভ করব। এখানে আমি একটা এক্সটেনশনটা অল দিলাম, আমি লিখলাম হচ্ছে কিছু একটা লিখলাম, ফর এক্সাম্পল হচ্ছে XYZ, নাম যা ইচ্ছা দিলাম, ডট। আমরা কিসের ফাইল তৈরি করার চেষ্টা করতেছি? এসএস ভাইয়া। CSS। এতদিন পর্যন্ত আমরা শুধু HTML ফাইল তৈরি করতাম, এই জন্য ডট HTML দিতাম। যেহেতু আমরা এখন CSS ফাইল তৈরি করবো, এই জন্য দিতে হবে ডট CSS। এরপর আমি এন্টার দিলাম। আচ্ছা, এখানে আমি যদি CSS লিখতে চাই, সাপোজ আমি এখানে কি করব, H1 ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একই রকম কিনা দেখেন তো একটু। H1 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমি বললাম COL কালার দিলাম হচ্ছে রেড। আমি যদি রিলোড দেই, আচ্ছা আগেরটাতে একটু যাই, এই home.html যেটা। একটা জিনিস খেয়াল করছেন কি দেখেন তো একটু, যখন আপনি CSS ফাইল তৈরি করলেন, ফাইলের এই আইকনটা কেমন যেন একটা হয়ে গেছে না, হ্যাশের মতো দেখা যাচ্ছে, হ্যাশ। তার মানে বুঝতে পারতেছেন যে আপনার CSS ফাইলটা কিন্তু ঠিকঠাক আপনার বানানো হয়ে গেছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই home.html, এটাকে একটু আমি আবার ওপেন করি, আবার ওপেন করলাম। এই home.html এর ভিতরে আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম, যেখানে আমাদের H1 এর মধ্যে কালার রেড দেওয়া আছে, আমরা চাচ্ছি এই H1 এর ভিতরে একটা স্টাইল ট্যাগ নেব, STYLE স্টাইল। কি নিব এটা, স্টাইলটা কি, এটা অ্যাট্রিবিউট, এবং বললাম COL কালার। এখানে ছিল রেড, এখানে দিলাম হচ্ছে আমি GREEN গ্রিন। ব্যাপারটা দেখেন তো একটু কেমন যেন হয়ে গেল না? একটু বোঝার চেষ্টা করেন। ইনলাইনটা পাইছি। এখানে কি ঘটনা করতেছে, যে এখানে H1 কে আমি কালার কি দিলাম, রেড দিলাম, বাট এখানে কি করছি, H1 কে কালার দিলাম গ্রিন। বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। এই ফাইলটা আসলে বুঝেন নাই। আমরা দেখেন কি করছি, এই স্টাইলটা আমরা দিলাম না, মনে করেন এই স্টাইলটা নাই। এখন H1 এর এখানে কালারটা কি দেওয়া আছে, লাল। ফ্রন্টের কালারটা কিন্তু রেড দেওয়া আছে। আচ্ছা, ফ্রন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এখানে ফ্রন্টের কালারটা আমরা দিই হচ্ছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই, সরি ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নেই। আমাদের ফ্রন্টের কালার দুটো কি দেওয়া আছে দেখেন তো, H1টাকে লাল দেওয়া আছে। এই প্রথমটাও রেড কালার, এটাও রেড কালার। এখন যদি আমি চাই এই প্রথমটা
রেড কালার তো আছে তাই না, সেটা কি সিএসএস ইউজ করে আছে রেড কালার? ইনলাইন না ইন্টারনাল? ইন্টারনাল। ইন্টারনাল। এখন যদি আমি ইনলাইনের মধ্যে একটা সিএসএস অ্যাড করি, সেটার নাম দিলাম কালার, গ্রিন করে দিলাম। তো এই H1 ক্ষেত্রে কালার আগে একটা দেওয়া হয়েছে রেড, এখন আমি আবার দিলাম গ্রিন। এখন কি ঘটনা ঘটবে? গ্রিনটা পাচ্ছে। হবে। গ্রিনটা কেন পাচ্ছে? পরেরটা গ্রিন ছিল। সিএসএস কে প্রায়োরিটি বেশি দেওয়া হয় স্যার। কারণটা হচ্ছে সে কি করে বলেন তো, সে একটা একটা করে লাইন পড়বে আর আসবে, একটা একটা করে লাইন পড়বে আর আসবে। যখন সে পাইলো এখানে H1 মানে কালার রেড দিবে, সে পরের লাইন পড়তে পড়তে আসলো, এখানে এসে দেখে যে কালার গ্রিন দিবে। তাহলে সে তো নিজের লোক না, একে তো ক্ষমতা আগে দিবে নাকি? জি বুঝেন ভাইয়া। নাই? তার মানে ইনলাইনের মধ্যে যেটা লিখবেন সবচেয়ে আগে বেশি ক্ষমতা পাবে, এটা বুঝা গেছে? জি জি স্যার। ওকে, এখন আমাদের এই যে সিএসএস লিখছি না আরেকটা ফাইলে, এই যে H1 এ কালার রেড, হ্যাঁ এটা হ্যাঁ এটা 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 হচ্ছে পাচ্ছে না কেন? এই কালারটা রেডটা আমি উঠাই দেই, লিংক করা নাই তো। আবার এটাও উঠাই দিলাম, এটাও উঠাই দিলাম। এখন কালার তো দুটাই ব্ল্যাক হয়ে গেছে, তার মানে ওই কালারটা পাচ্ছে না। এখন কেন পাবে? এটা তো একটা আলাদা ফাইল তাই না? এটা একটা জি। আলাদা ফাইল না? তো এই Exactly. ফাইল আর আলাদা ভাই। দুই ফাইল তো আলাদা জিনিস, তো ওই ফাইলের সাথে এই ফাইলটা যদি লিংক আপ করে দেন তাহলেই সেটা পাবে, আদারওয়াইজ পাবে না। তো লিংক আপ করার জন্য আমরা করি কি, এই যে হেড ট্যাগ যেটা আছে, হেড ট্যাগের মধ্যে যেটা এই স্টাইল ট্যাগ গুলো লিখলাম, এখানেই কোন একটা জায়গাতে আপনাকে লিংক করতে হবে। সেই লিংকটা কিভাবে করে, সিএসএস লিংক কিভাবে করে, আপনি এখানে আসেন, লিংক নামে একটা ট্যাগ আছে, কি আছে, LINK, লিংক নামে একটা ট্যাগ আছে। এটা যদিও মানে ওপেনিং ক্লোজিং দুটো ট্যাগ না, এটা সেলফ ক্লোজিং একটা ট্যাগ। লিংক নামে একটা কি আছে, ট্যাগ আছে। ঠিক আছে। আচ্ছা, এটা সম্ভবত দিতে হয় না, লিংক নামে ট্যাগ একটা আছে। ওকে, এই ট্যাগের মধ্যে কয়েকটা জিনিস নেবে। একটা নিবে হলো রিলেশন, REL, রিলেশন। রিলেশনটা আমাদেরকে বলে দিতে হবে যেটা কোন টাইপের রিলেশন এটা হবে। এটা আমরা বলে দিলাম হচ্ছে স্টাইল শিট, STYLESHEET, স্টাইল শিট। আমরা সিএসএস এর পূর্ণ রূপ যদি আপনি দেখেন, দেখবেন যে সিএসএস এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট মানে এটা স্টাইল শিটের জন্য আমরা ইউজ করে থাকি। তো এই জন্য এটা রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। এরপরে আপনাকে HREF, হাইপার রেফারেন্স, আপনাকে ওই রেফারেন্সটা বলে দিতে হবে, এটা কোন জায়গার রেফারেন্স, HREF এটা কোন জায়গার রেফারেন্স সেটা আপনাকে বলে দিতে হবে। বলে দিতে হবে না, জব করতে গেলে যদি রেফারেন্স থাকে সেটা আপনাকে বলতে হবে যে আমি ওই লোকের রেফারেন্স, তো সেখানে আপনাকে রেফারেন্সটা বলে দিতে হবে, ইকুয়াল দিয়ে আপনাকে এখানে বলে দিতে হবে কোথাকার রেফারেন্স। এই ফাইলটা আছে কোথায়, ফাইলটার নামটা কি, style.xyz.css কি দেওয়া আছে, xyz.css xyz.css। তাহলে চলো আমি একটু লিখে দেখি কি হয়, xyz.css না লিখলে কাজ করবে? জি না। কাজ করবে না। আমি এখন রিলোড দেই, রেড হয়ে গেছে, জি ভাইয়া। তার মানে কাজ করতেছে, এই তো। জি ওকে, এখন আমরা তো এখানে ইনলাইন কোনো সিএসএস ইউজ করি নাই, এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, কালার দিছি কি আমরা, রেড। রেড। এখানে যদি আমি কালারটা গ্রিন দেই, কি হলো, গ্রিন গ্রিন পাইছে? জি না, রেড পাইছে। তার মানে এখানে কিন্তু আর সেটা পাবে না। তার মানে পার্থক্যটা শুধু আপনি যখন ইনলাইনে করবেন, তো ইনলাইনের সাথে আপনি পার্থক্যটা প্রায়োরিটিটা আপনি পাবেন। এটা মানেও যা, এই লিংক মানেও একই জিনিস, কারণ এটাও হেডের ভিতরে আছে, এটাও কিসের ভিতরে আছে, কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া। আমরা কি কিছু হলেও বুঝতে পারতেছি? জি ভাইয়া। তার মানে সিএসএস আপনাকে এই তিনটা পদ্ধতিতে ইউজ করা যাবে। এখন যদি কারোর সাথে আপনি বার্গেনিং করতে চান, আপনি করতে পারবেন না, কোনটা কেন ইউজ করবেন, কখন এক্সটার্নাল কখন ইন্টারনাল ইউজ করবেন, এগুলো পারবেন না বার্গেনিং করতে? জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। ওকে,
তাহলে আমরা একটু দেখি আরেকটু, আমরা নিজেরা বার্গেনিং শিখি আরেকটু। সেটা হচ্ছে আমরা এখানে কোনো সিএসএস ইউজ, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ভালো একটা জিনিস, যখন আমরা ইনলাইন ইউজ করতেছি তখন আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি। এই অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করতেছি কেউ বলতে পারবেন? এলিমেন্টটাকে বিশেষভাবে একটা ক্ষমতা দেওয়ার জন্য। না, আপনি তাহলে একটু চিন্তা করে দেখেন, এখানে যখন আপনি সিএসএস এর ফাইল তৈরি করতেছেন, এখানে তো আপনি কোনো স্টাইল ট্যাগ বা কোনো অ্যাট্রিবিউট বলে দিচ্ছেন না, বলে দিচ্ছেন এখানে? এখানে না, না। কিছু আছে? নাই। জি না ভাই। কিন্তু যখন আপনি ইনলাইন লিখতেছেন তখন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট বলে দিচ্ছেন। আবার যখন আপনি ইন্টারনাল করতেছেন তখন আপনি স্টাইল ট্যাগের ভিতরে লিখতেছেন। কারণ এটা তো HTML ফাইলের জন্য। কারণটা হচ্ছে আপনি যে ফাইলটা তৈরি করছেন এই ফাইলটার নাম কি? HTML। HTML। তো HTML এর ভিতরে এই কোড, এই ফাইলটা যখন সে রিড করবে সে তো বুঝবে যে এটা HTML ফাইল, তার মানে এর মধ্যে HTML কোডই থাকবে। তো আপনি তো HTML কোড লিখেন নাই, CSS এর কোডও লিখছেন, তাকে সেটা বুঝাই দিতে হবে না জি ভাই জি ভাইয়া। এই টুক কোড কিন্তু এটা স্টাইল CSS এর কোড, সেটা পরিচয় হচ্ছে। এই জন্য আপনাকে বুঝাই দিলাম ভাই যে এটা এই স্টাইল লেখা আছে, কারণ যখন সে স্টাইল পাবে তখন সে বুঝবে যেগুলা CSS এর কোড। CSS তেমনি ভাবে আপনি যখন এখানে স্টাইল অ্যাট্রিবিউট লিখতেছেন সেম কাহিনী। তাহলে এখন বার্গেনিং করাটা আপনার আরেকটু ইজি হবে। কেন ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতেছেন, আসলে ভিতরের জিনিসগুলো আপনি ক্লিয়ার বুঝতে পারলে আপনি নিজে নিজে অনেক কিছু চিন্তা করার মতো দক্ষতা অর্জন করবেন। এখন যেই প্রসঙ্গটা নিয়ে করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, কি যেন বলতে চাইলাম ভুলে গেছি, বুঝছেন? সারাদিন কোড করতে মাথার মধ্যে কিছু নাই, আসলে কয়েকদিন পর পাগলা হয়ে যাব। এখন কথা হচ্ছে না ভাই। যে এই যে আমরা এক্সটার্নাল সিএসএস এর কথা বলতেছি, আমি এখান থেকে একবার সবগুলো উঠাই দিলাম, ইন্টারনালটা উঠাই দিলাম, ইন্টারনালটা আমি উঠাই দিলাম। এখানে শুধু তাহলে কি পাবে, যেখানে এই যে কালার দুটো রেড পাবে, তাই না? এখন আপনার কাছে কোনোভাবে মনে হচ্ছে যেখানে তো কালার রেড দেওয়া হয়েছে, সেটা কোথায় দিচ্ছেন আপনি? এই যে এক্সটার্নাল সিএসএস ইউজ করে, তাই না? জি ভাইয়া। অনেক কোড করছেন, এখন হঠাৎ করে তাৎক্ষণিক আপনার ক্লায়েন্ট বলল ভাই এই কালারটা এখানে, এটা এই এই হেডিং ট্যাগে একটু ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো, বা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো। তখন আপনি কি করলেন, আপনি এই এক্সটার্নালে না গিয়ে, এটা তো ইন্টারনাল এক্সটার্নাল আছে যা থাকে থাকুক, আপনি এই এক্সটার্নালে এসে এখানে কি করলেন, আপনি ইন্টারনাল একটা সিএসএস ইউজ করে দিলেন, STYLE স্টাইল কোলন, আমি লিখলাম হচ্ছে BACK GROUND ব্যাকগ্রাউন্ড, COLO কালার, দিলাম হচ্ছে GREN গ্রিন। আমি যদি এখন রিলোড দেই পেয়ে গেল। তার মানে আপনি এক্সটার্নালও ইউজ করলেন, আবার ছোট মোটো কোনো কাজ হলে সেটা ইন্টারনালের মধ্যেও মেরে দিতে পারলেন। বুঝেন নাই? আর কোনো সমস্যা করবে না তো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা প্রফেশনাল ক্ষেত্রে এইভাবে ইউজ করে থাকি। যখন ম্যাক্সিমাম আমরা কি করি প্রথমে, আমরা সবগুলা কাজ আমরা এক্সটার্নালে করি, দুই একটা জিনিস যদি মনে হয় যে আমাদের দরকার, তো আমরা দরকার অত দূর যাওয়ার দরকার, এখানে একটু লাগাই দিই, বুঝাতে পারি নাই, তবে ওখানে যাইতে পারলে ভালো। কিন্তু এমন কিছু হয় না যে ছোট্ট একটা কাজের জন্য আর অত বিরক্ত করতে ইচ্ছে করতেছে না, যা হয় না এরকম? জি ভাইয়া হয়। হয়তো। তো সেই জন্য আমি দেখালাম যে এমন না যে আপনি এক্সটার্নাল ইউজ করতেছেন শুধু এক্সটার্নাল ইউজ করতে হবে। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া বুঝতে পারছি। তো বুঝাইতে পারলে এখন কি করবেন? সামনে আরো যাবেন না আজকে ঘুমাবেন? আজকে কিন্তু বৃহস্পতিবার। যাবো ভাইয়া, যাবো। না না ভাইয়া আপনি চলে, আমরা আপনার সাথে আছি, আপনি যতটুকু যাবেন আমরা যাবো আছি। ভাইয়া যাবো। 12টা ভাইয়া, পর্যন্ত চলবে। 12টা? ভাইয়া সিএসএস যেটা এক্সটার্নাল সিএসএস যেটা লিংক করতেছি, এটা যদি লিংক কাজ না করে কাজ করবে না, তাহলে করবে কি? কাজ করবে না। আপনি এখানে CSS1 দেন, এখানে কিছু একটা ভুলভাল লিখছেন, কাজ করবে না। কাজ করছে? এটা তো করে নাই, কাজ করবে না। ঠিকঠাক দিলে এমনিতেই কাজ ঠিকঠাক করবে। দিলে কাজ করে না, কাজ করবে না।
তাহলে আমরা সিএসএস এর যতটুকু শিখলাম, সিএসএস আমরা কেন ইউজ করতেছি? ফার্স্ট অফ অল আমরা কেন ইউজ করতেছি? যেটাকে সৌন্দর্যটা বাড়ানোর জন্য, প্রেজেন্টেশনটা ভালো করার জন্য। এখন এটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা তিন ভাবে ইউজ করতে পারি। কি কি? ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল। এখন কোনটার উপকারিতা কি, গুরুত্ব কি, সেটাও বুঝছেন আপনি। কখন কোনটা ইউজ করবেন সেটাও বুঝছেন। এগুলো নিয়ে আপনি এখন দর কষাকষি বিভিন্নভাবে কথা বলতেই পারেন। তো আমরা এখনো পর্যন্ত সিলেক্টর কি চিনতে পারছি আমরা? জি ভাই। সিলেক্টর এখনো পর্যন্ত কোনটাকে সিলেক্টর হিসেবে ইউজ করছি আমরা? H1 আর P। শুধু ট্যাগ কে। তার মানে এগুলা কি ট্যাগ না এগুলা? জি। জি ভাই। তার মানে শুধু সিলেক্টর হিসাবে আমরা ট্যাগকে ইউজ করছি। তো ট্যাগকে ইউজ করার কিছু রিজন দেখেন, সমস্যা দেখেন। ট্যাগকে ইউজ করে এখানে আমি লিখছি হচ্ছে H1 ট্যাগ লিখছি হচ্ছে একটা, একটা লিখছি। তো যখন আমি H1 ট্যাগে কোনো ডিজাইন দিচ্ছি তখন দুটাতেই পেয়ে যাচ্ছে না? যেমন আমার এই সিএসএস এ যদি আসি, এখানে কালার দিলাম H1, কালার দিলাম কি রেড। দুটার কালারই রেড হয়ে গেল না? তো আপনার একটা অ্যাপ্লিকেশনে H1 ট্যাগ কি একটা, দুইটা, পাঁচটা থাকবে? না ভাইয়া, অনেকগুলো থাকবে। তো যদি আপনি কোনো একটা জায়গাতে H1 ট্যাগকে ধরে এই স্টাইলটা দেন, তাহলে H1 যেখানে যেখানে পাবে সব জায়গাতে একই রকম দেখাবে না? জি ভাইয়া। এটা একটা সমস্যা না? জি ভাইয়া। তাহলে আমরা আরো স্পেসিফিক করে ধরতে হবে। আমি যদি বলি যে আমাদের হচ্ছে ফাউন্ডেশনের ব্যাচ 5 এর স্টুডেন্টরা তুলনামূলক ভালো, তাহলে কি হইলো? এখনো পর্যন্ত আপনাদের এই ব্যাচটা দিয়ে 5টা ব্যাচ চলতেছে। তাহলে 5টা ব্যাচের মধ্যে আপনাদেরকে একটা ব্যাচ আমি ফাইন্ড আউট করলাম। আবার এখন একটা ব্যাচের মধ্যে তো আবার 30 জন বা 50 জন স্টুডেন্ট আছে। তা আমি যদি বলি এই 50 জনের মধ্যে থেকে আমি যদি 2 জন বা 3 জনকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি ইউজ করব হচ্ছে ক্লাস। কিরকম? আমি এই যে 50 জনের মধ্যে থেকে আমি বললাম এ ক্লাস, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করতে পারি না? করতে পারে আইডির মতো। তো যখন আপনি একটা জায়গা থেকে কতকগুলাকে আপনি আইডেন্টিফাই করবেন বা কতকগুলাকে আপনি একই কাতারে রাখবেন, মানে কতকগুলা জিনিসকে বা কতকগুলা পার্সনকে বা কতকগুলা স্টুডেন্টকে যদি আপনি একই ক্যাটাগরিতে রাখতে চান, তখন আমরা সেটাকে ইউজ করব ক্লাস। আবার যদি আমি মনে করি যে এখান থেকে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি একজন নেব, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি একজন নেব, তখন আমি ইউজ করব হচ্ছে আইডি। যে এই ক্যাটাগরির এই আইডিটা, এই ক্যাটাগরির এই আইডি, এই ক্যাটাগরির এই আইডি। তাহলে প্রত্যেকটা স্পেসিফিক হয়ে গেল না? তার মানে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতেছি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা সিলেক্টর হিসাবে আইডি এবং ক্লাস ইউজ করি না। এখনো পর্যন্ত সিলেক্টর হিসেবে শুধু আমরা ট্যাগ গুলাকে ধরে কাজ করতেছি। সেটা যে কোনো ট্যাগকে আপনি এরকম সিলেক্টর হিসেবে আপনি ইউজ করতে পারেন। যে কোনো ট্যাগকে আপনি সিলেক্টর হিসেবে আপনি ইউজ করতে পারেন। বাট এখন যেহেতু আমরা দেখলাম যে ট্যাগ যেহেতু অনেক ট্যাগ হইতে পারে, একই টাইপের ট্যাগ অনেক হতে পারে, সো এই জন্য আমরা এটা ইউজ না করে আমরা ইউজ করব ক্লাস অথবা আইডি। তাহলে ক্লাস কখন ইউজ করব? যখন দেখব একই টাইপের জিনিস আমরা অনেককে দিতে চাচ্ছি, তখন আমরা ক্লাস ইউজ করব। আর যখন আমরা দেখব যে না, একটাকেই আমরা একটা জিনিস দিতে চাচ্ছি, তখন আমরা আইডি ইউজ করব। আপনি এই ক্লাসের মধ্যে 20 জন বা 30 জন আছেন, 30 জনের নাম সেম হতে পারে, কিন্তু 30 জনের আইডি সেম হওয়া সম্ভব? না ভাইয়া। না। প্রত্যেক জনের কিন্তু আইডি ডিফারেন্ট, নাম সেম হতেই পারে। তার মানে আইডির নাম কখনো সেম হওয়া যাবে না। মানে আপনার রোল হচ্ছে এক, অন্য কারো রোল এক আর হওয়া যাবে না। বুঝাইতে পারছি? জি। বাট ক্লাসের নাম সেম হওয়া যাবে। ক্লাসের নাম
সেম হওয়া যাবে। তাহলে আমরা সিলেক্টর হিসেবে এখন ক্লাস এবং আইডিটা একটু ইউজ করা দেখব কেমনে আসলে ইউজ করা যায়। তো চলেন আমরা যেটা করার চেষ্টা করি, আমরা ওই এক্সটার্নাল সিএসএস টা ইউজ না করে আমরা ইনলাইন সিএসএস টা আর হচ্ছে ইন্টারনালটা একটু ইউজ করি, তাহলে আমাদের ওই পেজে বারবার আসলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এই জন্য এই হেডের ভিতরে আমি একটা স্টাইল ট্যাগ নিতে পারি। স্টাইল ট্যাগটা আমি নিলাম। ওকে, এখন কি করার চেষ্টা করতেছি, এই যে সবগুলাকে আমি কাট করলাম, সবগুলাকে কাট করে এইগুলাকে আমরা একটা ডিভিশনের মধ্যে রাখতে পারি না, ডিআইভি। আমরা যেটা চেষ্টা ওই যে ডিপ ট্যাগটা নিয়ে আমরা কথা বলছিলাম না, ডিপ ট্যাগ ডিআইভি ডিভ, হ্যাঁ স্যার। যে আমরা একটাকে ডিভিশনে ভাগ করলাম, যে এই ডিভিশনের ভিতরে কিছু জিনিসপত্রকে আমরা রাখবো, ডিআইভি এটার মধ্যে কোনো জিনিসপত্রকে আমরা রাখবো, এটার ভিতরে আমরা মনে করেন যে এরকম জিনিসপত্র রাখলাম, এটা রাখতে পারি না আমি? হ্যাঁ পারি। তাহলে যদি আমি এই ইন্টারনালের ভিতরে আমি ডিফকে ধরি, ইন্টারনালের ভিতরে আমি যদি ডিফটাকে ধরি, তাহলে ডিফটা কি একটা সেকেন্ড একটা কি বলেন তো, ডিভ একটা কি সিলেক্টর নাকি? জি ভাইয়া। তো এটা কি টাইপের সিলেক্টর? এটা ট্যাগ। ট্যাগ একটা সিলেক্টর। এখন এখানে যদি আমি ডিফকে বিএ আরে আপনাদের কপাল খারাপ, বুঝছেন? কালকে এটা সাইজ করতে হবে মনে হচ্ছে। ভাই একটা নতুন ল্যাপটপ কিনেন। আরে ভাই ল্যাপটপ তো ছিল, বুঝছেন, ল্যাপটপ একটা ভালো ল্যাপটপ ছিল, কিন্তু ঝামেলা একটা হয়ে গেছে, এই জন্য আসলে নাই এখন। ল্যাপটপ একটা ভালো নেওয়ার চিন্তা করতেছি। ল্যাপটপটা সমস্যা না, এটা কিন্তু খুব খারাপ ল্যাপটপ না, কিন্তু এটা সমস্যা হয়ে গেছে, এটা কিবোর্ডের সমস্যা করতেছে বেশি। আমি জানি না কিবোর্ডটা, আমি নতুন কিবোর্ড কিনলাম, কেন করতেছে এরকম সেটা তো বুঝতেছি না। আর আপনাদের বেলায় আসলে এরকম হয় কেন সেটাও তো বুঝতেছি না। হ্যাঁ স্যার। আপনারা কি সমস্যা করলেন? না কপালটা খারাপ হওয়ার আচ্ছা, সেটাই মনে হচ্ছে। প্রথম ক্লাসে প্রবলেম। বিএসসি কে জিআরওইউ এন্ড ব্যাকগ্রাউন্ড সিওএল ওয়ার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে জিআরডব্লিউএন গ্রিন। আচ্ছা, যখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দিচ্ছি, ব্যাপারটা কি হতে পারে বলেন তো? ব্যাকগ্রাউন্ডে গ্রিন হয়ে যাবে। কতটুকু হবে? ডিভিশনের সমস্ত ডিভিশন, তার মানে এই পুরা ডিভিশনের ভিতরে যারা যারা আছে সবার কালার কি হয়ে যাবে? ভাই কালার বানানটা ভুল হয়েছে, গ্রিন বানানটা ভুল হয়েছে। জিআরডব্লিউএন গ্রিন। হ্যাঁ। তাহলে ওই ডিভিশনের ভিতরে যারা যারা থাকবে সবার কালার গ্রিন হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হলো ডিভিশন ধরার মানে ভালো বুদ্ধি, এই জন্য ধরা হচ্ছে। আমি যদি আরো একটা ডিভিশন ধরি, তো ডিভিশন ডিপ মানে কি ডিভিশন, তাহলে এক একটা ডিভিশন আর একটার মধ্যে পার্থক্য হওয়া উচিত না? তো দুইটা ডিভিশনের কালার তো একই রকম হয়ে গেল, ভালো লাগতেছে? তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা কোন ডিভিশন? তো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, দেখেন আমরা কিন্তু সিএসএস কয় জায়গাতে লিখছি?
সিএসএস তো আমরা একটাকেই লিখছি, একটা লিখছি না, হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিন্তু পেয়ে যাচ্ছে সব জায়গাতে। এখন আমি চাচ্ছি যে না, এটা সব জায়গাতে পাওয়া যাবে না, তাহলে কি করতে হবে আপনাকে, এই জায়গাতে ডিভের এই জায়গাতে আপনাকে ক্লাস দিতে হবে, CLASS ক্লাস, হ্যাঁ। ক্লাস ইকুয়াল দিতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, কোটেশন ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাকে ক্লাসের একটা নাম দিতে হবে। ক্লাসের নাম ABCD জরিনা, যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি জরিনাটাকে পছন্দ করি, করার পর আমি এখানে কি করতে হবে, আমি এই জরিনাটাকে ধরলাম, এই জায়গাতে ডিভের জায়গাতে আমাকে জরিনাটা বসাইতে হবে। কিন্তু দুঃখের বিষয় এখন আর কাজ করবে না, জি না ভাইয়া, কাজ করবে না। কারণ ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে। যদি এটা হচ্ছে ক্লাস, সে বুঝবে কিভাবে বলেন তো? এটা যদি ট্যাগের নাম না, সে বুঝবে কিভাবে যে এটা একটা ক্লাসের নাম? এটা যদি আমরা আগে একটা ডট দেই, তাহলে সে বুঝতে পারবে এটা একটা ক্লাসের নাম। আসলে বুঝাইতে পারছি? আগে একটা ডট দিলে আমি বুঝাইতে পারবো যে এটা একটা ক্লাসের নাম। এখন যদি আমি এখানে হিট করি, তাহলে প্রথমটাই শুধু এই কালারটা পাবে, কারণ আমরা এই জরিনাকেই ধরছি, আর এই জরিনা নামটা শুধু এই জায়গাতেই আছে। এখন এই নামটা যদি আপনি 10 জায়গাতে দেন, 10 জায়গাতে দেন, তাহলে 10 জায়গাতে পাবে। বুঝা গেছে? জি জি স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, যদি আপনি আইডি ইউজ করেন, আচ্ছা আইডিটা পরে আসি। এখন দেখেন, আপনি প্রথমত চিন্তা করলেন, চিন্তাটা হচ্ছে এইভাবে, একটু চিন্তা করে দেখেন যে প্রধানমন্ত্রী চাচ্ছে যে 2টা ডিভিশনে 1 কোটি টাকা সমান ভাগে বিতরণ করা হোক। তার মানে 50 লাখ করে 2টা ডিভিশনে দিব। যেমনটা আমি করছি, এই ডিভিশনে দিলাম গ্রিন কালার, এই ডিভিশনে দিলাম গ্রিন কালার। এখন প্রধানমন্ত্রী এটাও চাচ্ছে যে এই যে ডিভিশনটা আছে, এই ডিভিশনে আরো 10 লাখ টাকা এক্সট্রা দিব আমি, বাট সেটা আমরা এটাকে দিব না। বুঝাতে পারছি? আমি দুটাকে সমান সমান করে আমি দিলাম, ঠিক আছে, বাট আরো কিছু এক্সট্রা জিনিস যেটা আমি এটাকে দিব না বা এটাকে দিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটাকে আমরা করতে পারি এই যে নিচের এটাকে, এই ক্লাসের বাহিরেও স্পেস দিয়ে আমরা আরো একটা ক্লাসের নাম দিতে পারি। সাপোজ দিলাম হচ্ছে রাজশাহী, রাজ, এরকম একটা কিছু লিখলাম, রাজ। এই রাজ হচ্ছে আরো একটা ক্লাসের নাম, এই জরিনা একটা ক্লাসের নাম, রাজ আরো একটা ক্লাসের নাম। এই রাজটাকে আপনি যদি ধরেন, ধরার পর এই জায়গাতে আসেন, আসার পরে আপনাকে কি দিতে হবে, যেহেতু ক্লাসের নাম, এই জন্য ডট দিতে হবে, এরপর নামটা দিতে হবে, এরপর আপনাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, এবং এর পরে আপনাকে ভিতরে এখানে এসে আপনি কি দিতে চাচ্ছেন, আমরা এটা উঠাই দেই, ফ্রন্টটা উঠাই দেই, আমরা একটু রিলোড দেই। সবগুলা কালার কি আছে, ফ্রন্টের কালারগুলা সবগুলা ব্ল্যাক। আমরা চাচ্ছি যে এই সবগুলা ব্ল্যাক থাকুক, বাট এই রাত যেটাতে থাকবে সেটাতে কি থাকবে, কালারটা থাকবে হচ্ছে রেড। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন তো একটু। জি ভাইয়া। জি সবাই বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। বুঝতেছি ভাইয়া। এত সহজে তো আসলে বোঝার কথা না। তাহলে আপনারা আগে থেকে পারতেন। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা কি করি, ক্লাসটা কিভাবে ইউজ করি, আমরা আগে চিন্তা করি। এরকম ডিজাইন করার আগে আমরা চিন্তা করি যে একই টাইপের জিনিস কোন কোন জায়গায় দিতে হবে আমাকে, একই রকম স্টাইল আমি কোন কোন ডিভে বা কোন কোন জায়গাতে দিব, তো সেই জায়গাগুলোতে আমি একই টাইপের ক্লাসের নাম ইউজ করব। বুঝতে পারি নাই? আমাকে আগে চিন্তা করতে হবে, যে আগে আমাকে থিঙ্ক করতে হবে যে কোন কোন জায়গাগুলোতে সেম কাজ হবে, একই রকম কাজ হবে। হয়তো সামান্য কোনোটাতে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কাজ সব জায়গাতেই সেম।
ম্যাক্সিমাম কাজ সব জায়গাতে যেখানে সেম, সেখানে আমি ক্লাসের নাম দেব একটা, সেই ক্লাসের মধ্যে সবগুলা কাজ করে ফেলাবো। এবং যেই যেই জায়গাতে সামান্য একটু ডিফারেন্স হবে সেখানে আমি আরো একটা ক্লাসের নাম অ্যাড করে আমি এরকম করে আরেকটা নাম অ্যাড করে করতে পারি। বুঝতে পারিনি? এখানে দেখেন রাজ, তাই না? তাহলে এই রাজটা যদি আমি এই উপরেরটা তো দেই, উপরের এটাতেও দেই, তাহলে এটাতেও কালার কি হবে বলেন তো? এটা হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, এখন এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন যে কি করব, মনে আর কি করব বলেন, যেখানে h1 ট্যাগ আছে না, এই h1 ট্যাগটাকে আমি h6 বানাই দিলাম বা h4 বানাই দিলাম, h4 বানাই দিলাম। এখন এই h4টা কি এখানে আছে? উপরটাতে h4 নাই, আছে? না, নাই, নিচেরটাতে আছে। এখন আমরা কিন্তু এটাকেও আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে করব? আমি যদি এইরকম করে কিছু লিখি যে আর এ জি রাজ, আগে ডট দিতে হবে, আর এ জি রাজ, এরপরে স্পেস দিয়ে h4, এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি হবে, এখানে আমি চাচ্ছি যে COLOR কালার হবে WHIT, হোয়াইট। হয়েছে? জি ভাইয়া। আমরা আরো স্পেসিফিক করতে পারতেছি না? জি। তাহলে কি ব্যাপারটা ধরতে পারতেছেন? জি ভাইয়া। এই সেম ভাবে আইডি নিয়ে কাজ করা যেতে পারে। আইডি আমরা এই ক্লাসের নামগুলো চেঞ্জ করে এখানে আমরা আইডি দিই, আইডি এখানে দিলাম হচ্ছে কি আইডি। যখন আপনি আইডি ইউজ করবেন, তখন আপনাকে নামগুলা একাধিক, একই নাম সব জায়গাতে রাখা যাবে না। আইডি যেমন আপনার এক আইডি সবার মধ্যে থাকে না, তেমনি এখানে আইডি জরিনা, এখানে আইডি জরিনা করা যাবে না। এখানে যদি আইডি জরিনা 1 করেন, এখানে আইডি জরিনা 2 করতে হবে। আইডি কনফ্লিক্ট করবে, যেমন আপনার রোলও 10 আর একজনের রোলও 10, এটা ঝামেলা হবে। বাট ক্লাসের ক্ষেত্রে সেই ঝামেলাটা নাই। তাহলে আইডির নাম সেম হওয়া যায় না। আপনি যদি এখানে কাজ করেন, কাজ এখানে করবে, খুব বেশি এখানে প্রবলেম করবে না। বাট জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা শিখব, তখন এটা আমি আরো ডিটেইলস ডিসক্রাইব করব। বাট এখন জাস্ট এতটুকু মনে রাখেন যে আইডির নাম কখনো, একই আইডির নাম আপনি বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারবেন না। বিশেষ করে ওই পেজে আপনি ইউজ করতে পারবেন না। এখন এই আইডির ক্ষেত্রে কি হবে, আপনাকে এখানে আর ডট দেওয়া যাবে না। এটাকে এই ডট দ্বারা আমরা কি বুঝি জানো? ক্লাস। ক্লাস। আর যখন আপনি এখানে হ্যাশ ইউজ করবেন, এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে আইডি। বুঝা গেছে আমার কথা? জি ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, আমরা ক্লাস কি শুধু ডিভিশন ট্যাগই ব্যবহার করা হয়? আপনি ডিভের সাথে কেন ইউজ করবেন? আপনি এখানে শুধু একটা h1 ট্যাগের জন্য ইউজ করেন। আপনি এখানে শুধু একটা h1 ট্যাগ ইউজ করলেন, h1 ট্যাগ, এখানে কিছু একটা হাবিজাবি কিছু একটা লিখলেন, এখানে h1 ট্যাগটা আপনি ক্লোজ করে দিলেন। এবং এখানে আপনি কি করলেন, এখানে আপনি আইডি ধরতে পারেন, অথবা আপনি এখানে CLA ক্লাস ধরতে পারেন। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আমাদের সুবিধা মতো যে কোনো ট্যাগই আমরা যে কোনো কিছু ইউজ করবেন। দেখেন সুবিধা মতো বলতে কি, আমাদের সমস্যাটা কোন জায়গাতে বলেন তো? CSS টা কেন ইউজ করতেছি? কারণ HTML তো আমরা তো সুন্দর ডিজাইন করতে পারতেছি না। তো যেহেতু আমরা সুন্দর ডিজাইন HTML তে করতে পারতেছি না, তো সুন্দর করার জন্য যা যা দরকার সবকিছু আপনি CSS তে করতে পারবেন। সব করা যাবে, আপনি যা মনে হয় সবই কিছু করা পসিবল। বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমার মনে হয় আমরা আজকে আর না বাড়াই, আমরা সামনের দিন আবার একটু বিস্তারিত কথা বলি। আজকে এতটুকুই নিয়ে সন্তুষ্ট থাকেন, একটু প্র্যাকটিস করেন,
আর আগে তাহলে- আপনাদেরকে একটু ওয়ার্নিং দেই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা বলবেন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তার আগে বলি যে এখানে যারা পণ্ডিত মহাশয় আছেন, খারাপ অর্থে নিয়ে না, পজিটিভ অর্থে, বুদ্ধিমান ব্যক্তিরা বা আগে থেকে জানেন যারা আছেন, তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হবে যে আপনি তো এসব পারেনি, তো আপনি এইসব নিয়ে মাথা ব্যথাও আপনি করবেন না, প্র্যাকটিসও করেন না, তো অবশেষে কিন্তু 3 মাস পরে আপনি খুব বেশি রেজাল্ট পাবেন না। এই কোডগুলো আপনি যতটুকু দেখে দেখে বুঝতে পারছেন, কাজে নিজে হাত দিয়ে করতে গেলে ততটুকুই প্রবলেমে পড়বেন। আর প্রবলেম পড়লেই আপনি শিখতে পারতেছেন। প্রবলেম যদি না আসে তাহলে মনে করবেন যে আপনার শেখাটা হচ্ছে না, আপনাকে প্রবলেম নিজে নিজে তৈরি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ফাউন্ডেশন আপনাকে কি করবে। আপনি যদি আসলে নিজ থেকে ফ্রিল্যান্সার বা ডেভেলপার হতে না চান, আপনাকে জোর করে কি আদৌ পসিবল? আমি কি আপনাকে মারতে পারবো? কি জি করতে না হবে ভাই। আমাকে? তো আপনার মধ্যে একটা আগ্রহ থাকতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই কোর্সটা আপনি করতে আসছেন কেন? যে আপনি পড়াশোনা অনেকদিন পর্যন্ত করেছেন, জব পাচ্ছেন না, জব করতে হবে বা শিখতে হবে। তো সময় কত? মাত্র 3 মাস। আপনি অন্যান্য সাবজেক্টের সাথে তুলনা করে, ওয়েব ডিজাইনের তুলনা করে দেখেন যে এটা কত বড় একটা সিলেবাস। তো এই সিলেবাসটা যদি কভার করতে চান তাহলে আপনাকে পার্সোনালিও কতটা এফোর্ট দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেকে কোশ্চিন করেন যে আপনি কতটুকু এফোর্ট এখানে দিচ্ছেন। তারপরে আপনি চিন্তা করেন যে আমি যতটুকু এফোর্ট দিচ্ছি তার ততটুকু রেজাল্ট আমি এক্সপেক্ট করব। আপনি 3 মাস পরে অতটুকুই এক্সপেক্ট করবেন যতটুকু আপনি এফোর্ট দিচ্ছেন। এর বেশি যদি করেন তাহলে কি সেটা শোভনীয় হবে? হ্যাঁ। আপনি ভাই হ্যাঁ বলেন। আপনার এই ক্লাসের সাথে সাথে হচ্ছে নোটপ্যাড থেকেই আবার প্র্যাকটিস করতেছি, অ্যাসাইনমেন্ট করতেছি, রেগুলার ক্লাস করতেছি, সমস্যা নাই ইনশাআল্লাহ, একবারে শেষ পর্যন্ত লেগে থাকবে। লেগে থাকবেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে অ্যাডিশনাল জিনিসগুলো দেখতে হবে। আমি কিন্তু পুরা সিলেবাস আপনাকে হাতে কলমে সবকিছু দেখানো সম্ভব না। আমি যদি পুরা না জিনিস তা তো দেখাই তাহলে শুধু এই HTML দিয়ে আমার 3 মাস যাবে। এখন আমি কিন্তু আপনাকে অনেক জিনিস আপনার নিজ আগ্রহে অনেক কিছু শিখতে হবে, কিন্তু আপনার যে ভিত, যেটা আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে থাকেন, তাহলে আপনার ভিতটা আমার কাছে মনে হয় যে আপনি স্ট্রং হবেন। আর ভিত স্ট্রং হলে তার উপরে আপনি বিভিন্ন গাছ উপরে যত ইচ্ছা তাহলে আপনি গাঁথতে পারবেন। তো ওই জায়গাটা আমি চেষ্টা করব আপনাদেরকে স্ট্রং করার জন্য। এখন আমরা আসলে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত সিএসএস এ যতটুকু কাজ করছি, যে এখানে আইডি ধরা, ক্লাস ধরা, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস, এই সব কিছু ইউজ করে, বাইরে না, এই সব ইউজ করে, এবং HTML এর আপনি যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন, HTML এর যে কোনো আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। কিন্তু সিএসএস এ এসে আমরা যতটুকু কাজ করছি এই রিলেটেড, আপনি এখানে মার্জিন প্যাডিং নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না। মার্জিন প্যাডিং নিয়ে আমরা শিখাই নাই। বাট আপনি ক্লাস, আইডি, এটা আপনি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে আপনি ইউজ করেন। আপনি ইনলাইন সিএসএস ইউজ করেন, ইন্টারনাল করেন, এক্সটার্নাল করেন, আমার মাথা ব্যথা নাই। আপনি বিভিন্ন কালার ইউজ করেন, আমার মাথা ব্যথা নাই। আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, কালার, আমার মাথা ব্যথা নাই। কিন্তু যেগুলো আমরা, যেই টাইপের জিনিসগুলো আমরা হাত দিই নাই, সেগুলো আপনি অ্যাসাইনমেন্টে দিবেন না। এখন এতে অনেকের রাগ হচ্ছে। আমি বলি এখানে ভাই সিএস এর এগুলা একটু ওপেন করে রাখেন না সামনে, আমরা আবার একটু চোখ বুলাই যে কোনগুলা আছে কোনগুলা নাই। তো এটা কেন হচ্ছে, কেন বলতেছি এটা, যে এখানে অনেকে এক্সপার্ট আছে, তারা যেহেতু অনেক কাজ পারে, তারা করবে কি, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবে, হয় এখনই করুক বা আগের ডিজাইন গুলোই থাকুক, ওগুলা ডিজাইন সাবমিট করবে অ্যাসাইনমেন্ট হিসাবে। আর যাদের জন্ম হয়েছে কেবল কয়েকদিন হয়েছে, তারা যদি ওই ডিজাইন গুলো দেখে তারা অনেকটা হতাশ হয়ে যায়। তো আমি জানি যে এই সেক্টর লোকজনের মন মানসিকতা অন্য রকমের হয়, তো আমরা অন্যকে হতাশ কেন করবো, তাই না? তো অন্যকে হতাশ করার কোনো দরকার নেই। এখন যারা এক্সপার্ট, যারা পারে, তারা কি করবে আসলে, এখন করবে কি তাহলে? তারা তো এগুলো পারেই। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, দেখেন আমি যেটা শেখাচ্ছি সেটা তো একদম বেসিক লেভেলটা শেখাচ্ছি।
তো এগুলো দিয়ে আপনি একটু অ্যাডভান্স কোনো চিন্তা করতে পারেন কিনা, অ্যাডভান্স কোনোভাবে কোনো কিছু অ্যাড করতে পারেন কিনা এগুলোর মধ্যে থেকে, যেগুলো হয়তো অন্যরা পারবে না। আপনি এগুলোর মধ্যে শুধু আপনি অ্যাডভান্সটা চিন্তা করেন, এর বাইরে আপনি যায়েন না প্লিজ। কারণ আপনি যদি একটু বেশি ফিচার অ্যাড করেন, মানে অ্যাডভান্স লাগান, তাহলে অন্যরা এটা দেখে হতাশ হবে। সো অন্যকে আপনি হতাশ করার দরকার নেই। আমরা এমন সময় আসবে যখন আমরা বলবো যে হ্যাঁ আপনি এখন সব কিছু ইউজ করেন, করে যত সুন্দর ডিজাইন করতে পারেন করেন। বুঝাইতে পারছি? আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন সেই অ্যাসাইনমেন্টটা যেন মিনিংফুল হয়। তাহলে আপনারা এতটুক ডিজাইন দিয়ে আপনি কি করতে পারবেন? এতটুক ডিজাইন দিয়ে শুধু একটা সিঙ্গেল পেজ ডিজাইন করবেন। কোথায় ভয়েস আসছে? ওভার ভাই মিউট করেন। এতটুকু ডিজাইন দিয়ে আপনি জাস্ট একটা সিঙ্গেল একটা পেজ, সেই একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ ডিজাইন করেন, বাট যেন মিনিংফুল হয়। মানে এখানে একটা হেডিং ট্যাগ দিছেন, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ দিছেন, তারপর একটা ইমেজ ট্যাগ দিছেন, দিয়ে শুধু হেডিং ট্যাগে একটা কালার রেড কালার দিছেন, তারপরে প্যারাগ্রাফ ট্যাগে কালার দিছেন হচ্ছে ব্লু কালার দিছেন। এগুলো দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে না, এটা দ্বারা আসলে আপনার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পায় না। আপনাকে একটু থিঙ্ক করতে হবে যে একটা ওয়েবসাইট, আমি যতটুকু জানি এটা দিয়ে একটা ওয়েবসাইটের মতো কোনো একটা কনসেপ্ট দাঁড় করা যায় কিনা, আপনার মাথা থেকে এরকম কোনো কনসেপ্ট আসে কিনা। কনসেপ্ট আনাটাই হচ্ছে ডিফিকাল্ট কাজ। এই কোড দিয়ে কোনো কিছু ডেভেলপ করা বা কনভার্ট করাটা খুব বেশি ডিফিকাল্ট না। তো ওই কনসেপ্ট গুলো আপনার মাথা থেকে আসে কিনা সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। তো যেটা তৈরি করবেন সেটা যেন একটা মিনিং থাকে, আপনি যেন বলতে পারেন যে আমি এটা তৈরি করছি। শুধু হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, কালার দিলেন, এটা দিলেন, দিয়ে একটা হজবরল অবস্থা বিধি দেখে যেন খারাপ না লাগে। তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। যে কোনো একটা ল্যান্ডিং পেজের মতো একটা পেজের ডিজাইন শুধু করবেন, করে আপনারা ওই গ্রুপে স্যার অ্যাসাইনমেন্ট আবার বলবেন, বুঝতে পারিনি। করবেন। অ্যাসাইনমেন্টটা বললাম আমরা যে টাইপের সিএসএস নিয়ে কাজ করছি, এই সিএসএস গুলা এইরকম সিএসএস ইউজ করে এবং এইচটিএমএল এর যে কোনো ট্যাগ আপনি যে কোনো অ্যাট্রিবিউট ইউজ করে একটা ল্যান্ডিং পেজের মতো একটা পেজ তৈরি করবেন। আচ্ছা, একটা পেজ। আমি কি আরো আপনি যেগুলো ইউজ করলেন তার থেকে বাইরে গুগল করে? না, আমি সেটাই বললাম হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা করা যাবে সেটাই না। বলছি। এটাই বলার আচ্ছা, চেষ্টা okay. করতেছিলাম, ও, এতক্ষণ আচ্ছা, ওই লেকচারগুলো দিচ্ছিলাম যে এটা করা যাবে না। আচ্ছা, ওকে। বাট এই টাইপের যেগুলো শিখালাম এটার মধ্যে থেকে যদি কোনো এক্সটার্নাল জিনিস অ্যাড করতে সেটা করতে পারেন, বাট আচ্ছা। যেগুলো আমরা শিখাই না সেই দিকে আপনাদের যাওয়ার এখন দরকার নাই। আচ্ছা। এতটুকুর মধ্যেই যারা পারেন যে এতটুকুর মধ্যে থেকে আমার ক্রিয়েটিভিটিটা প্রকাশ করব, অন্যের থেকে আমার ক্রিয়েটিভিটিটা ভালো হবে, এতটুকুর মধ্যে থেকে সেটা আপনি নিজেকে প্রুফ করাতে পারেন। আচ্ছা যেমন স্যার, গতদিন আপনাদেরকে আমি কি অ্যাসাইনমেন্ট দিছি বলেন তো? যে এই তো ওয়েবসাইট তো টেবিল। সবাই পারে, টেবিল দিয়ে আপনি হ্যাঁ, একটা ওয়েবসাইট বানান। তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ, তৈরি করছি। টেবিল দিয়ে আপনি একটা বানাইছেন। টেবিলে সিএসএস যোগ করব। টেবিল এই তো তো? টেবিল তো একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, ওটা বাদ দেন। আপনি হ্যাঁ। নতুন করে আবার একটা হ্যাঁ। কনসেপ্ট আপনার মাথার মধ্যে নিয়ে আসেন। একদিন পর্যন্ত শুধু ভাববেন, খাতায় ড্র করবেন, আর পরের দিন গিয়ে কোড করবেন। আগে কোড করার দরকার, আপনি একটা কনসেপ্ট নিয়ে আসেন, মাথার মধ্যে ভাবার চিন্তা করেন। ডিজাইনার হওয়া সবচেয়ে কঠিন কাজ। আমি এটা একদম খোলামেলা কথা বলি, ডিজাইনার হচ্ছে ডিজাইন, যে কোনো টাইপের ডিজাইন সবচেয়ে কঠিন কাজ। বাট যদিও এটাকে মানুষ ভ্যালু কম দেয়, কিন্তু সবচেয়ে কঠিন কাজ ডিজাইন। কারণ এখানে অ্যাজ ইউজার ডিজাইন মানুষ গ্রহণযোগ্য হবে না, আপনাকে একটু ক্রিয়েটিভ ডিজাইন নিতে হবে। অ্যাজ ইউজার ডিজাইন গুগল করলে হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়, তাহলে আপনাকে ডিজাইনার হিসেবে মানুষ কেন নেবে? আমি একটা ক্লিক করলে একটা টেমপ্লেট ডাউনলোড হচ্ছে, তা আপনাকে আমি টাকা দিয়ে হায়ার কেন করব? এই জন্য হায়ার করব, আপনি ক্রিয়েটিভ কোন একটা ডিজাইন দিবেন, যে ডিজাইনটা গুগলে পাবো না। সো ওই যে কনসেপ্টটা আপনার মাথা থেকে বের করতে হবে, না আপনাকে কেউ শিখাই দিবে। তো সেই জিনিসটা যেন আপনার মাথা থেকে এখন থেকে গ্রো করে, চিন্তা করেন। আপনি একদিন চিন্তা করো, পরের দিন আপনি কোডে সেটা কনভার্ট করবেন। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে।